ডুইং বিজনেস ইজ হাই, কারণ এটা লেবার ইন্টেন্সিভ এবং লেবার ইন্টেন্সিভ হলে পরে খরচ বেশি পড়ে। আবার ব্যাংকিং খাতটা অনেকটা অটোমেটেড হয়ে গেছে এবং এজেন্ট ব্যাংকরা মোটামুটি ল্যাপটপ দিয়ে তারা ব্যাংকিং করে, ফলে তাদের কিন্তু কস্ট অফ ডুইং বিজনেসটা কম। এই কারণে যদি আমাদের মাইক্রো ক্রেডিট সেক্টরটাও যদি অটোমেটেড হয়ে যায়, এফিসিয়েন্সি জেনারেট করে, তাহলে কস্ট অফ ফান্ড তাদের ম্যানেজমেন্ট কস্ট যেটা কমে আসবে, তাহলে তারা তখন এটাকে কমিয়ে ফেলতে পারবে। কারণ তা না হলে বাজারে যদি এক পক্ষ যদি 14-15% দেয়, আরেক পক্ষ যদি সেই একই বাজারে 26% চায় বা 24% চায়, এটা তো হয় না মানে ইন দ্য সেন্স কোনো অসুবিধা নেই, আমাদের দিক থেকে কোনো অসুবিধা নেই, মার্কেট উইল নট সাপোর্ট ইট। সেই জন্য এফিসিয়েন্সি জেনারেট করতে হবে মাইক্রো ক্রেডিট সেক্টরে বড়োভাবে, এবং এটা টেকনোলজিক্যাল ইন্টারভেনশনের মাধ্যমে করতে হবে। ঠিক ওই আগের মতোই সনাতনী পদ্ধতিতে করতে গেলে এটা খরচটা কমানো সম্ভব হবে না। সেই জন্য আমাদের অ্যাডভাইস হচ্ছে যে যারা পারবেন টিকে থাকতে সক্ষম হতে হলে আপনাকে এফিসিয়েন্সি জেনারেট করতে হবে। তা না হলে কিন্তু এই কম্পিটিটিভ মার্কেটে যেখানে ডিজিটাল ব্যাংক আসবে, যেখানে এমএফএস আসবে, যেখানে ন্যান লোন দেওয়া হচ্ছে, যেখানে ব্যাংকরা আসছে, সেখানে টিকে থাকা কঠিন হবে। এইটুকু, আমরা কোনো রেগুলেটরি ইন্টারভেনশন করব না, বাজার উইল ডিসিপ্লিন ইটসেলফ। স্যার, সেক্ষেত্রে ডিজিটাল ব্যাংক নিয়ে আসলে কতদূর কি এগোচ্ছেন? আমরা এটাকে আবার রিভিউ করছি। আমরা মনে করছি যে আগে যেভাবে দেওয়া হয়েছিল যেসব কনসিডারেশনে, দ্যাট ওয়াজ নট দ্য রাইট ইস্যুস, ফলে সাকসেসফুল হয়নি। আমরা ওটাকে পুরোটা রিভিউ করে নতুন করে আবার। সেক্ষেত্রে আগের যারা লাইসেন্স পেয়েছিল সেটা কি বাতিল করবেন? সেটা সিদ্ধান্ত হয়নি, থাকতেও পারে, বাট আমি এখনো কিছু বলছি না সেই ব্যাপারে। এটা আমরা খুবই এনকারেজড যে আমাদের যে লন্ডন সফর করেছিলাম আমি, আপনারা জানেন, তার পরবর্তীতে আমি স্টেটমেন্টও দিয়েছিলাম। এই যোগাযোগ এবং আমাদের প্রধান উপদেষ্টারও যে প্রচেষ্টা, সব জায়গায় কিন্তু উনি বলেন যে আমাদের যে চুরি করা অর্থ আমরা ফেরত নিয়ে আসবো। এটা আমাদের পলিটিক্যাল কমিটমেন্ট, সব সরকারেরই এটা পলিটিক্যাল কমিটমেন্ট থাকা উচিত। এটারই পার্ট হিসাবে আমরা এখন দেখছি যে আন্তর্জাতিক সম্প্রদায় তারাও কিন্তু একটা চাপের মধ্যে আছে। ফাইন্যান্সিয়াল টাইমস বলি, আমাদের লন্ডন টাইমস বলি, এরা কিন্তু এবং আল জাজিরা বলি, এরা কিন্তু বাংলাদেশের এই অর্থ পাচার করা নিয়ে বড় বড় আর্টিকেল লিখছে, আগামীতে আরও আসবে। তো এই এবং ব্রিটিশ এমপি ওনারাও কিন্তু এখানে সাপোর্ট দিচ্ছেন, ব্রিটিশ প্রেসের বাইরে এনজিও যারা আছেন তারা এটাকে সাপোর্ট করছেন। ফলে আমি মনে করি যে একটা চাপ সৃষ্টি হয়েছে। সেই চাপেরই ফলশ্রুতিতে আজকে আমরা দেখলাম যে কিছু ব্রিটিশ ক্রাইম এজেন্সি, যেটা এনসিএ বলে, তারা কিছু অ্যাসেট ফ্রিজের দিকে গিয়েছেন। এটা খুবই এনকারেজিং জিনিস। এটা আরও সামনের দিকে আরও বেগবান করতে হবে। আরও অনেক প্রতিষ্ঠান আছে, ব্যক্তি আছে যাদের অ্যাসেট লন্ডনে আছে, আমেরিকা, ইউকেতে আছে ছড়িয়ে ছিটিয়ে, সেগুলোকে চিহ্নিত করে সেগুলোকে ফ্রিজ করতে পারলে আমরা খুশি হব। না, এটা আসার সাথে সম্পর্কিত নয়, আসবে বিচার পরে। কিন্তু এখন যেটা হচ্ছে যে তারা এই সম্পদগুলো বিক্রি করতে পারবে না আনটিল দ্য লিগ্যাল প্রসেসটা কমপ্লিট হয়। কাজে আমরা লিগ্যাল প্রসেসটা শুরু করব এটার পরবর্তী ধাপে। আমাদের লয়ার থাকবে, সেটা। কিন্তু তারা যদি বিক্রি করে চলে যায়, তাহলে তো আর লিগ্যাল প্রসেস শুরু করে আমাদের লাভ হবে না। কাজে অ্যাসেট ফ্রিজটা হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ ধাপ। সম্পদটা আটকে গেল, আর নড়াচড়া করতে পারবে না। বিচারক সিদ্ধান্ত নেবেন যে সেই সম্পদটা তার না বাংলাদেশের, সেটার ভিত্তিতে সিদ্ধান্ত। আরো বেশ কিছু দেশে এই ধরনের সম্পদ রয়েছে, সেগুলোর ক্ষেত্রেও আমরা কাজ করছি। আমি দুবাই গিয়েছিলাম গত সপ্তাহে, আবার প্ল্যান করছি সিঙ্গাপুরে যাব, আমরা লন্ডনে যাওয়ার প্ল্যান আছে, আবার আমাদের ইন্টারন্যাশনাল একটা কনফারেন্স করার প্ল্যান আছে। এগুলো আমাদের কর্মসূচিতে আছে। আমরা এটাকে অ্যাক্টিভলি পলিটিক্যাল সার্কেলে রাখতে হবে। এটা না রাখলে পারলে, এটা ভুলে গেলে এই সম্পদ আসবে না। আন্তর্জাতিক সম্প্রদায়কে এটা স্মরণ করে দিতে হবে যে এটা নৈতিকতা বিরোধী, এটা রাখা ঠিক নয়। এটা যার সম্পদ, জনগণের সম্পদ, ডিপোজিটরদের টাকা, এটা তাদেরকে ফেরত দিয়ে দেওয়া উচিত, এবং সেই ব্যাপারে তারা যেন তার তৎপরতা দেখান, এটাই আমাদের আশা। আমরা জেনেছি যে ঈদের জন্য টাকা আসতেছে আর কি। হ্যাঁ, এখন যেটা জানলাম যে সেখানে এখন রাজনৈতিক ব্যক্তিদের যে আগে যে একটা টাকা যে ছবি ছিল সেটা সরিয়ে দিয়ে এখন আমাদের বিভিন্ন আমাদের টাকা ছাপানো শুরু হয়ে গেছে। 3টে নোট আসছে বাজারে খুব শীঘ্রই।
সেটা হচ্ছে 1000 টাকার নোট, 50 টাকা আর 20 টাকা। এটা আমরা ঈদের আগেই পাবেন আপনারা দেখতে। এবং এখানে কোনো ব্যক্তির ছবি থাকবে না, এখানে আমাদের প্রাকৃতিক দৃশ্য, আমাদের কিছু ঐতিহ্যবাহী ভবন ইত্যাদি এইসবই থাকবে সেখানে। এটা নিয়ে একটা প্রশ্ন আছে যে এখন অনেক সময় এখন গির্জা প্যাগোডা যেগুলো আগে ছিল না, আমাদের আগে তো অনেক কিছু ছিল, ওইটা নিয়ে কোনো বিতর্ক ছিল না, কিন্তু এখন নতুন যে ছাপানো হচ্ছে এখানে গির্জা প্যাগোডা তারপর হচ্ছে মন্দির এই ধরনের বিষয়গুলো স্থান পেয়েছে। এটা ঐতিহাসিকভাবে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ স্থাপনা, সেগুলো থাকবে, সেটা মসজিদই হোক মন্দিরই হোক, সেটা আমরা তো কোনো পার্থক্য করছি না। এটা আমাদের দেশীয় ঐতিহ্যবাহী গুরুত্বপূর্ণ স্থাপনা বা পরিবেশ বা বাঘ এই ধরনের জিনিস থাকবে। আপনাদের যে স্যার এডুকেশনের কথা বলছেন, ব্যাংকিং এডুকেশন যে ছাত্রছাত্রীকে উদ্বুদ্ধ করা, কিন্তু আমি জানি স্যার প্রাইভেট ব্যাংক এবং সরকারি ব্যাংক দুইটি আলাদা। তো আপনি কোন ব্যাংকদেরকে? সব ব্যাংকেই আমরা বলছি, আপনার নিকটস্থ স্কুলগুলোর সাথে যোগাযোগ করে আপনারা আমাদেরকে রিপোর্ট দেবেন যে সবগুলো স্কুল, বাংলাদেশের হাই স্কুল যেখানে ছেলে মেয়েরা অধ্যয়ন করে, প্রত্যেকটা ছেলে মেয়ে যেন ফাইন্যান্সিয়াল লিটারেসি, কীভাবে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হয়, কীভাবে পরিচালনা করতে হয়, কীভাবে আমাদের মোবাইল ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট খুলতে হয়, সেটা কীভাবে ম্যানেজ করতে হয়, এই বেসিক শিক্ষা এবং সেফগার্ড, কাউকে সাথে সে শেয়ার না করা ইত্যাদি ইত্যাদি, কীভাবে পিনটাকে রিসেট করতে হয় কিছুদিন পর পর, এই জিনিসগুলো যেন তাদেরকে শিখিয়ে দিতে পারে, তাহলে পরে তাদের কর্মজীবনে এটা কাজে লাগবে। সে কৃষক হলেও তার কাজে লাগবে, সে ব্যবসায়ী হলেও কাজে লাগবে।